আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা প্রেপোজিশনের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিব। প্রেপোজিশন শব্দটাকে ভাঙলে আমরা কি পাই? প্রি, আরেকটা কি পাচ্ছি? পজিশন। প্রি মানে কি পূর্বে, আর পজিশন মানে কি অবস্থা। তাহলে সবাই একটু মাথায় রাখবা, প্রিপোজিশন এর বাংলা অর্থ কি হচ্ছে? পূর্বের যুগ অবস্থা। কার পূর্বের অবস্থা? এই যে লেখা আছে, কার? নাউন অথবা প্রোনাউনের পূর্বের অবস্থায় কে বসে? প্রেপোজিশন বসে। তাহলে প্রিপোজিশন, প্রিপোজিশনের বাংলা অর্থ কি? প্রধানয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয়। প্রিপোজিশনের বাংলা অর্থটা কি? বিভিন্ন বইয়ের মধ্যে পাবা প্রধানয়ী অব্যয় অথবা সম্বন্ধসূচক অব্যয়। তাহলে এই প্রিপোজিশনটা বসে কোথায়? নাউন অথবা প্রোনাউনের ঠিক পূর্বে। পরীক্ষার মধ্যে আসতে পারে যে প্রিপোজিশন কোথায় বসে, খুবই সহজ প্রশ্ন হলে। তাহলে কার পূর্বে বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। প্রথম আমরা বেসিক একটা বিষয় ক্লিয়ার করে নিলাম। সাধারণত প্রিপোজিশনটা কোথায় বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। আচ্ছা, তারপরে দেখো, প্রেপোজিশন এক ধরনের কি ধরনের ওয়ার্ড? প্রেপোজিশন হচ্ছে একটা রিলেটিং ওয়ার্ড। রিলেটিং মানে কি? একটা রিলেশন তৈরি করে, একটা সম্পর্ক তৈরি করে নাউন বা প্রোনাউনের সাথে। বাক্যের অন্য যে পার্টস অফ স্পিচ আছে তার সাথে কি করে? সম্পর্ক তৈরি করে, যাকে কি বলা হয়? প্রেপোজিশন বলা হয়। তাহলে সবাই একটু মাথায় রাখবা, প্রেপোজিশন। প্রে মানে কি? পূর্বে, আর পজিশন মানে কি? অবস্থান। প্রেপোজিশন মানে পূর্বে অবস্থা। কার পূর্বে অবস্থা বা কার পূর্বে বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তার বাংলা অর্থটা কি দাঁড়ায়? রিলেটিং ওয়ার্ড মানে কি? সম্বন্ধসূচক শব্দ। আচ্ছা, এই যে এই 3 নম্বর যেই গুরুত্বপূর্ণ নিয়ম, এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কাজে লাগবে। ইউজড উইথ আ ভার্ব উইদাউট নাউন অর প্রোনাউন ইকুয়াল টু অ্যাডভার্ব। এই মানেটা কি? মানেটা হচ্ছে প্রেপোজিশন কি করবে? একটা ভার্বের সাথে ব্যবহার করা হবে, তারপরে আর কি থাকবে না? কোনো ধরনের নাউন বা প্রোনাউন থাকবে না। তখন সেই প্রেপোজিশনটার নাম কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন দেখো, আমি তোমাদের পড়াচ্ছি, তোমাদের টিচার এখন, ঠিক আছে? আবার তোমরা আমাকে এমনিতে ভাইয়া বলতে পারো, সবসময় ক্লাসে বলতে পারো, সমস্যা নেই। আমি তোমাদের বড় ভাই, এটাও বলতে পারো। আবার যখন আমার শিক্ষক আমাকে পড়ায়, তখন আমি কি হয়ে যাই? তার ছাত্র হয়ে যাই। আবার আমার মায়ের সামনে গেলে আমি তার সন্তান হয়ে যাই। ঠিক একইভাবে যদি একটা প্রেপোজিশন, ধরো এখানে একটা শব্দ লিখলাম কি? কাম। দেখো কাম, দেখো একটা শব্দ লিখলাম কি? কাম, তারপরে কি লিখলাম? ইন, এরপরে দিলাম ফুল স্টপ। এই যে কাম এবং ইনের পরে দিলাম কি? ফুল স্টপ। এই প্রেপোজিশনের পরে আর কোনো নাউন বা প্রোনাউন নাই। এই ভার্বের সাথে যখন একটা প্রেপোজিশন ব্যবহার হলো, তার পরবর্তীতে কোনো নাউন বা প্রোনাউন নেই বিদায় এই ভার্বের নামটা কি হয়ে যাবে? এই প্রেপোজিশনটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। দেখো, প্রেপোজিশনের নাম কখন অ্যাডভার্ব হয়? যদি সে ভার্বের সাথে বসে এবং তার পরবর্তীতে আর কোনো কি না থাকে, নাউন বা প্রোনাউন থাকে, তখন তার নাম কি হয়ে যায়? তখন তার নাম হয়ে যায় অ্যাডভার্ব। কাম ইন, গো আউট, বেরিয়ে যাও, ভিতরে আসো। এই যে এরপরে আমরা ফুল স্টপ ব্যবহার করি, এই ইনটা কি হয়ে যায়? ইনটা হয়ে যায় প্রেপোজিশন। আর যদি বলা যায় আই ওয়ান্ট টু গো টু স্কুল, টু এর পরে আমরা স্কুল ব্যবহার করলাম, তখন সেই টুটার নাম কি? টুটার নাম তখন হবে কি? টুটার নাম তখন হবে প্রেপোজিশন। কারণ টু এর পরে কে আছে? স্কুল আছে। স্কুলটা কি? নাউন। তাহলে প্রেপোজিশনের পর যদি নাউন বা প্রোনাউন থাকে, তার নামই হবে প্রেপোজিশন। কিন্তু প্রেপোজিশনের পর যদি কোনো ওয়ার্ড না থাকে, তখন সেই প্রেপোজিশনের নাম আর প্রেপোজিশন থাকে না, হয়ে যায় কি? হয়ে যায় তোমার অ্যাডভার্ব। যেমন আমি এখন তোমাদের কি হয়ে গেলাম? টিচার হয়ে গেলাম। একটু পরে আমি নিজেও ছাত্র হয়ে যাব। ঠিক একইভাবে এই ক্ষেত্রে প্রেপোজিশনটা কি হয়ে যাবে? এই ক্ষেত্রে প্রেপোজিশনের পর কোনো নাউন বা প্রোনাউন না থাকলে তার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। দেখো, এটাই ছিল আমাদের 3 নম্বর নিয়মে। প্রথমে প্রেপোজিশন কার পূর্বে বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। প্রেপোজিশনকে কি বলা হয়? রিলেটিং ওয়ার্ড বলা হয়। ইউজড উইথ আ ভার্ব উইদাউট নাউন অর প্রোনাউন, অর্থাৎ ভার্বের সাথে ব্যবহার করা হবে কিন্তু তার পরবর্তীতে আর কি থাকবে না? নাউন বা প্রোনাউন থাকবে না। তখন সেই প্রেপোজিশনটার নাম কি হয়ে যাবে? সেই প্রেপোজিশনটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। প্রেপোজিশন স্ট্যান্ডস বিফোর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, কার পূর্বে প্রেপোজিশনটা বসে বা দাঁড়ায়? কার পূর্বে দাঁড়াবে প্রেপোজিশন? কার পূর্বে জায়গা দেয় প্রেপোজিশনকে দাঁড়ানোর জন্য? ইন্টারজেকশন, তারপর হচ্ছে নাউন, তারপর হচ্ছে কনজাংশন, তারপর হচ্ছে নাউন অর ডি। A preposition is a dash. Choose the correct alternative for the blank. কি হবে? কোয়ালিফাইং ওয়ার্ড, রিলেটিং ওয়ার্ড, জয়েনিং ওয়ার্ড নাকি মডিফাইং ওয়ার্ড? টু বি রিলেটিং ওয়ার্ড। ওয়ার্ডস দ্যাট জয়েন নাউন অর প্রোনাউন, তারপর হচ্ছে অবজেক্ট টু দ্য আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স আর কল্ড। দেখো, যেই ওয়ার্ডটা নাউন বা প্রোনাউন বা অবজেক্টকে অন্য শব্দের সাথে জয়েনিং করিয়ে দেয় বা রিলেট করিয়ে দেয়, সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? কনজাংশন বলবো নাকি অ্যাডভার্ব বলবো, না প্রেপোজিশন নাকি অ্যাডজেক্টিভ? প্রেপোজিশন। গুড। এটা বলা কি হবে? আ প্রেপোজিশন ইউজড উইথ আ ভার্ব ইজ অ্যান। যদি শুধু ভার্বের সাথেই ব্যবহার করা হয়, তার পরবর্তীতে কিছু না থাকে, তখন সেই প্রেপোজিশনটার নাম কি হয়ে যায় বলো তো? অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব নাকি অ্যাপোজিটিভ?
নাকি নাউন? কি হবে? তার आंसर কি হবে? বি হবে। ভেরি গুড। 4 কি হবে? অ্যাডভার্ব হবে। দেখো ভার্বের সাথে যখন প্রিপোজিশন ব্যবহার করা হয় তখন তাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। তো আমরা একটু বেসিক কিছু নিয়ম দেখব যেগুলোর উপর ভিত্তি করে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে। যদি তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না থাকে, দেখো পরীক্ষার মধ্যে কিন্তু প্রিপোজিশনের উপর দুই ভাবে প্রশ্ন আসে। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর একটা হচ্ছে অর্থ বুঝে বসানো প্রিপোজিশন। এগুলো এখন আজকে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে অর্থ বুঝে বুঝে কোথায় বসাতে হয়। আর আগামী ক্লাসে দেখবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর হচ্ছে জিরো প্রিপোজিশন, যে শব্দগুলোর পর প্রিপোজিশন সাধারণত হয় না। ঠিক আছে, এখন দেখো এই বিষয়টা হচ্ছে আমাদের অর্থ বুঝে বুঝে প্রিপোজিশন কোথায় কোনটা বসাবো সেই বিষয়টা দেখবো। দেখো কে রে প্রতিদিকে বলে না আমরা স্কুলের দিকে আসো, তখন আমাদের কি প্রিপোজিশন ইউজ করতে হয়? প্রিপোজিশন ইউজ করতে হয় টু। টু মানে কি? কে রে অথবা প্রতিদিকে। দেখো ফ্রি হ্যান্ড রাইটিং এ কিন্তু এই বিষয়গুলো কাজে লাগবে। টু দ্বারা কি বোঝায়? কে রে অথবা প্রতিদিকে। ঠিক আছে, দেখো ধারা দিয়ে কর্তৃক, এই ধারা দিয়ে কর্তৃক বোঝাতে আমরা কি ব্যবহার করি? দুইটা প্রিপোজিশন ব্যবহার করি। একটা ব্যবহার করি কি বাই, আর একটা ব্যবহার করি কি উইথ। এখন কোনটা কোথায় ব্যবহার করি? তোমরা অধিকাংশ মানুষই ধারা দিয়ে কর্তৃক বলতে শুধু বাইকে বুঝো, কিন্তু মাঝে মাঝে সেন্টেন্সের ক্ষেত্রে, কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে মাঝে মাঝে উইথটাও ধারা দিয়ে কর্তৃক অর্থে ব্যবহার করা হয়। এখন দেখো যদি কোনো একটা ব্যক্তির দ্বারা করা হয়, ডুয়ার, ডু আর, ডু মানে কি ছিল? ভার্ব ছিল। আর সেই ভার্বটাকে যখন নাউন করা হয় তখন কি হয়ে যায়? ডোয়ার হয়ে যায়। ডোয়ারের বাংলা অর্থটা কি? ডোয়ারের বাংলা অর্থটা হচ্ছে কর্তা। ডো মানে কি? করা। আর ডোয়ার মানে কি? কর্তা, যে কাজটা করে। এখন যদি ডোয়ার থাকে মানে যে কাজটা করে, সে যদি একটা ব্যক্তি হয়ে থাকে, ডোয়ার হয়ে থাকে, তখন আমরা কি বসাবো? বাই। আমরা বলতে পারি না দিস স্নেক ইজ কিল্ড বাই মি, এই সাপটা কি আমার দ্বারা হত্যা করা হয়েছে, এই পাখিটা আমার দ্বারা কি করা হয়েছে? প্রহিত হয়েছে বা হত্যা করা হয়েছে। তখন যদি ব্যক্তি দ্বারা কোনো কিছু হয় বা ডোয়ার দ্বারা হয় তখন কি ইউজ করবো? বাই। আর যদি কোনো কিছু ইনস্ট্রুমেন্ট দ্বারা হয়, দেখো যদি কোনো কিছু ইনস্ট্রুমেন্ট দ্বারা হয় তখন আমরা কি ইউজ করবো? তখন আমরা উইথ ইউজ করব। ধরো আমি একটা লাঠি দ্বারা সাপটিকে আঘাত করলাম বা হত্যা করলাম, তখন কি হবে? উইথ দ্য স্টিক বা উইথ দ্য কি সামথিং, ধরো একটা নাইফ, আমি কি করলাম? ছুরি দ্বারা একটা পাখিকে আঘাত করলাম বা হত্যা করলাম। এই যে দ্বারা দিয়ে কর্তৃক বোঝাবে, তখন ইনস্ট্রুমেন্ট হলে আমরা কি ব্যবহার করব? উইথ। আর যদি কোনো একটা ড্রোয়ার হয় বা ব্যক্তি হয়, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ইউজ করতে হবে বাই। এই বিষয়টা একটু মাথায় রাখবা। তাহলে দ্বারা দিয়ে কর্তৃক করতে দুইটা প্রিপোজিশন ব্যবহার করা হয় এবং যেখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে। আচ্ছা, জন্য অর্থে কি তোমরা সবাই জানো? কে, জন্য, নিমিত্তে অর্থে আমরা কি ব্যবহার করি? ফর ব্যবহার করি। তারপরে দেখো হতে থেকে চেয়ে আমরা কি ব্যবহার করি? ফ্রম ব্যবহার করি। ওকে, হতে থেকে চেয়ে অর্থে কি ব্যবহার করি? ফ্রম ব্যবহার করি। তারপরে র অথবা এর, এই অর্থে আমরা কি ব্যবহার করি? অফ ব্যবহার করি। দেখো যদি র বা এর অর্থ দেয় কোনো একটা সেন্টেন্সে, তখন আমাদের কি ব্যবহার করতে হয়? অফ ব্যবহার করতে হয়। যদি আমরা বলি যে বইয়ের পৃষ্ঠাগুলো, তখন কি হবে? দ্য পেজেস। দেখো দ্য পেজেস অফ বুক, এর বাংলা অর্থ কি? বইয়ের পৃষ্ঠাগুলো। আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবো, তোমাকে মাথায় রাখতেই হবে, সেই বিষয়টা কি? এই যে অফ যুক্ত সেন্টেন্স আমরা এইভাবে অর্থ তুলবো। কিভাবে? পিছন থেকে অর্থ তুলবো। দেখো দ্য পেজেস অফ বুক, তাহলে বুক মানে কি? বই। আর অফ এর বাংলা অর্থ কি? র অথবা এর, তাহলে কি দাঁড়ালো? বই যুগ এর, কি হলো? বইয়ের। পেজেস মানে কি? পৃষ্ঠাগুলো। দ্য পেজেস অফ বুক, বইয়ের পৃষ্ঠাগুলো। দেশের উন্নয়ন, দ্য ডেভেলপমেন্ট অফ কান্ট্রি, দেশের উন্নয়ন। ফ্রি হ্যান্ড রাইটিং এর ট্রান্সলেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো কাজে লাগবে। ঠিক আছে, দেখো পিছন থেকে অর্থ তুলতে হয়। দ্য পেজেস অফ বুক, বইয়ের পৃষ্ঠাগুলো। দ্য ডেভেলপমেন্ট অফ কান্ট্রি, দেশের উন্নয়ন। এই ক্ষেত্রে তোমাকে এইভাবে অর্থ তুলতে হয়, অর্থাৎ বুক থেকে শুরু করে এইভাবে পিছন দিকে আসতে হবে। দ্য পেজেস অফ বুক, বইয়ের পৃষ্ঠাগুলো। দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, রাজশাহীর আমগুলো। ঠিক আছে, এভাবে কিন্তু অর্থ তুলতে হয়। দেশের অর্থনীতি, দ্য ইকোনমি অফ কান্ট্রি, দেশ যুগ এর, কি হলো? দেশের। ইকোনমি মানে কি? অর্থনীতি। এইভাবে কিন্তু তোমাকে ট্রান্সলেশনগুলো করতে হবে। ওকে, তাহলে র বা এর অর্থে আমরা কি ব্যবহার করি? অফ। এ অ তে, দেখো ঢাকায়, ঢাকাতে, বুঝতে পারছো? এ অ তে অর্থে আমরা কি প্রিপোজিশন ইউজ করি? এট অথবা ইন। এ অ তে, দেখো এই সবগুলো কিন্তু বিভক্তি। দেখো তোমরা কিন্তু বাংলা ব্যাকরণে বিভক্তি 7 প্রকার পড়ছো। এখন বর্তমানে যে নতুন বইটা আছে সেখানে বিভক্তি কিন্তু 3 প্রকার করছে। আগে কিন্তু 7 প্রকার ছিল। প্রথমা ছিল কি? শূন্য। দ্বিতীয়া কি? কে রে। তৃতীয়া কি? ধারা দিয়ে কর্তৃক। চতুর্থ কি? কে এর জন্য, নিমিত্তে। পঞ্চমী কি? হতে থেকে চেয়ে। ষষ্ঠী কি? র এর। সপ্তমী কি ছিল? এ অ তে। এই সেই বিভক্তিগুলো, এই বিভক্তিগুলো কিন্তু প্রেপোজিশনের রূপে বসে ইংলিশে। তো এই প্রেপোজিশনের অর্থগুলো তোমাকে অবশ্যই বুঝতে হবে, না বুঝলে কিন্তু ভুল করবা। তাহলে এট ইংলিশ কি? এ ও তে। আবার ইন ইংলিশ কি?
এ অতে, ঢাকায়, ঢাকাতে। এই যে এই অর্থ বোঝাতে কি ব্যবহার করবা, এট অথবা ইন। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমরা অবশ্যই মাথায় রাখবো, ছোট স্থানের পূর্বে কি বসে, এট, আর বড় স্থানের পূর্বে কি বসে, ইন বসে। আই লিভ এট শাহবাগ ইন ঢাকা, আমি কি ঢাকার শাহবাগে থাকি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়টা হচ্ছে শাহবাগ অঞ্চলে অবস্থিত, এই কারণে আমি কি বললাম, আই লিভ এট শাহবাগ ইন ঢাকা। আমি যদি বলি আমি বাংলাদেশের ঢাকায় থাকি, তখন তার ইংলিশ কি হবে, আই লিভ এট ঢাকা ইন বাংলাদেশ। ওকে, এই বিষয়টা একটু মাথায় রাখবা। তাহলে ছোট স্থানের পূর্বে এট এবং বড় স্থানের পূর্বে ইন। দেখো, দ্য 32,000 ওয়ার্ড নোবেল দ্য টাইম মেশিন ড্যাশ ইজ দি ওয়েলস পপুলারাইজড টাইম টেবল। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এই প্রশ্নটা। কি হবে অ্যান্সারটা, কি হবে, সি। কারণ কার দ্বারা লেখা, H.G. ওয়েলসের লেখা দ্য টাইম মেশিন। এখন কোনো ব্যক্তি দ্বারা যখন কোনো কিছু করা হয় সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা বাই ইউজ। নান ড্যাশ দিস মানি ইজ মাইন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, নান টু মানি নাকি নান ফর মানি নাকি নান উইথ মানি নাকি নান অফ মানি। কি হবে, নান অফ দিস মানি ইজ মাইন। এই টাকার একটা টাকাও কি আমার না। দেখো, যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে যে ট্রান্সলেশন করো, এই টাকার একটা টাকাও আমার না, তখন কি হবে, নান অফ দিস মানি ইজ মাইন। এই টাকার এক টাকাও কি আমার না। তাহলে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, নানের পরে কি বসে, প্রেপোজিশন অফ বসে। কারণ তোমাদের 7টা ওয়ার্ড পড়েছিলাম, অন অফ, each of, either of, neither of, the quality of, the quantity of, the number of, এদের সাথে কি বসে, অফ বসে। এই কারণে তোমরা এটা সহজে এইভাবে বলতে পারো, নান অফ দিস মানি। আবার এভাবে অর্থ তুলেও বলতে পারো, নান অফ দিস মানি। এই টাকার এক টাকাও কি আমার না। ওকে, অ্যান্সার হবে কি, অফ, নান অফ। আচ্ছা, আই ফাইনালি কিল্ড আ ফ্লাই। পরিশেষে বা অবশেষে আমি একটা মাছিকে মারলাম, মাছি মারলাম। ঠিক আছে, মাছি মারার কেরানি বলে না, আমি একটা মাছিকে মারলাম। ড্যাশ আর রোল্ড আপ নিউজ পেপার। এখানে রোল্ড আপ বলতে কি বোঝাইছে, তোমার এই যে বাস করা নিউজ পেপার দ্বারা। ধরো এটা আমার কাছে একটা নিউজ পেপার আছে, এই নিউজ পেপারকে আমি এভাবে ভাস করলাম, ভাস করে আমার সামনে একটা মাছি আসছে, ফুস করে পেপার বাড়ি দিয়ে দিলাম, তখন কি মাছিটা মারা গেল। এটা কি একটা ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট দ্বারা যখন কোনো কিছু মারা হবে বা দ্বারা দিয়ে কর্তৃক হবে, তখন আমরা কী ব্যবহার করবো বলো তো, সবাই একটু উত্তর করে ফেলো। কী হবে আমাদের এই প্রশ্নের উত্তর, আমার সামনে একটা রোল্ড আপ নিউজ পেপার ছিল, ওইটা দ্বারা আমি হত্যা করলাম, তখন কি হবে, ভেরি গুড, উইথ হবে, উইথ হবে। সবগুলো প্রশ্নের উত্তর উইথ হবে। যারা বাই দিতেছো, ইউ আর অ্যাবসোলুটলি রং। কারণ যখন কোনো একটা ইনস্ট্রুমেন্ট দ্বারা কোনো কিছু হত্যা করা হয় বা মারা হয়, সেক্ষেত্রে কি হয়, উইথ হয়। এই প্রশ্নের উত্তর অবশ্যই উইথ হবে। যারা বাই দিতেছো তারা অবশ্যই ভুল করতেছো। দেখো, আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই। অবশেষে কি করলাম, আমি মাছিটিকে মারলাম। উইথ আ রোল্ড আপ নিউজ পেপার, বাস করা একটা নিউজ পেপার দিয়ে। আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখালাম, যদি ফ্লাই ছিল না। দেখো, এটা 25তম বিসি আছে, রূপালী ব্যাংক, তারপর হচ্ছে IU ইসলামিক ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছে। তারপরে দেখো, কিল দ্য র্যাট, কি করো, র্যাটটাকে মারো। ড্যাশ আ স্টিক, দেখো স্টিক দ্বারা কি করো, এই ইঁদুরটাকে মারো। স্টিক মানে কি, লাঠি। তাহলে একটা যন্ত্র, লাঠি হতে পারে, ছুরি হতে পারে, একটা রোল্ড আপ নিউজ পেপার হতে পারে। যদি কোনো একটা যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট দ্বারা কোনো কিছু হত্যা করা বোঝায়, সেক্ষেত্রে আমরা কি করি, দ্বারা দিয়ে করতে করতে তখন কি বসে, তখন বসে উইথ। তখন আর বাইয়ের কোনো পাত্তা নাই। ঠিক আছে, তারপরে দেখো, দ্য টাইগার ওয়াজ কিল্ড, কি করা হলো, টাইগারটাকে হত্যা করা হলো উইথ আ স্টিক, একটা লাঠি দ্বারা টাইগারকে কি করা হলো, মারা হলো। বা উইথ আ নাইফ, একটা ছুরি দ্বারা কি করা হলো, মানে কি করলাম, আমার ছুরি হাতে ছিল, এভাবে ছুরিটা কি করলাম, বাঘের পেটে বা টাইগারের পেটে দিলাম, সে মারা গেল। ওকে, যখন কোনো যন্ত্র দ্বারা কোনো কিছু হত্যা করা হবে, সেক্ষেত্রে কি হবে, উইথ হবে।